হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। দেখে নাও প্রশ্নের উত্তরটা, কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লেখা যায়। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। স্বাভাবিকভাবে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূলত ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতির মধ্যে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। এটা পদ্ধতির হবে। তারপরে দেখো, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি। সংবিধানের 368 নম্বর ধারায় ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই দিক থেকে ভারতীয় সংবিধানে 3টি সংশোধন পদ্ধতি উল্লেখ করা যেতে পারে। প্রথমত কি? প্রথম পদ্ধতি দেখে নাও। এই পদ্ধতিতে সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপন করা যায়। কেন্দ্রীয় সরকার সরকারি বিলের মাধ্যমে এবং পার্লামেন্টের যে কোনো সদস্য বেসরকারি বিলের মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব আনতে পারে। সংবিধান সংশোধনের প্রস্তাবটি সংসদের উভয় কক্ষে মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 দ্বারা অনুমোদিত হওয়া দরকার। এইভাবে সংসদের উভয় কক্ষে গৃহীত হওয়ার পর সংশোধনী প্রস্তাবটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির সম্মতি পেলে সংবিধান সংশোধিত হয়। কি বলা হচ্ছে তারপর দেখো, সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকার, 4র্থ অধ্যায়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইত্যাদি বিষয় এই পদ্ধতিতে সংশোধন করা যায়। এবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এখানে কি বলা হচ্ছে? এই পদ্ধতিতে সংবিধান সংশোধন অপেক্ষাকৃত জটিল। এই পদ্ধতি অনুসারে সংশোধনী প্রস্তাবটি প্রথমে পার্লামেন্টের উভয় কক্ষে প্রথম পদ্ধতি অনুসারে পাস করতে হয়, তারপর অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদনের জন্য পাঠাতে হয়। অর্ধেক রাজ্য আইনসভা বলতে পশ্চিমবঙ্গর যেমন একটা আইনসভা আছে, যেটাকে বিধানসভা বলা হয়, এরকম অর্ধেক আমাদের 28টা অঙ্গরাজ্য আছে, তার মধ্যে মানে তার অর্ধেক, 28-এর অর্ধেক হচ্ছে 14টার বেশি আর কি, মানে অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে রাজ্য আইনসভা কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করতে পারে, কোনো পরিবর্তন করতে পারে না। এই অনুমোদিত হওয়ার পর সংশোধনী প্রস্তাবটি রাষ্ট্রপতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অর্থাৎ অনুমতির জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলে সংবিধান সংশোধন হয়। সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে কেন্দ্র রাজ্য সম্পর্ক, রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন পদ্ধতি প্রভৃতি বিষয়ে সংবিধান সংশোধন করা হয়। তৃতীয় পদ্ধতি, সংবিধান সংশোধনের এই পদ্ধতি অত্যন্ত সরল। এক্ষেত্রে কোনো বিশেষ পদ্ধতি অনুসরণের প্রয়োজন হয় না। সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্য পুনর্গঠন, নাগরিকতা, তারপরে বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ সাধন, সংসদ সদস্যদের বিশেষ অধিকার, বেতন ভাতা, সুপ্রিম কোর্টের এলাকা সম্প্রসারণ, সরকারি ভাষা, দেশের নির্বাচন প্রভৃতি বিষয়ে সংবিধান সংশোধন করা যায়। সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, প্রথমত পার্লামেন্টের ভূমিকা। এখানে দেখো, পার্লামেন্টের ভূমিকা সমালোচনার মধ্যে ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ফলে পার্লামেন্টের ক্ষমতাসীন দলের পক্ষে প্রয়োজনীয় সদস্যদের সমর্থন থাকলে সংবিধান সংশোধনের কোনো অসুবিধা হয় না। তারপর দ্বিতীয়ত কি, রাষ্ট্রপতির ভূমিকা নগণ্য। সংবিধান সংশোধনে রাষ্ট্রপতির ভূমিকা খুবই সীমিত। সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপনের জন্য রাষ্ট্রপতির পূর্ব অনুমোদনের প্রয়োজন হয় না। এছাড়া সংবিধান সংশোধনের প্রস্তাব রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হলে রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য থাকে। তারপরে রাজ্যের স্বাধিকারের বিরোধী।
এখানে কি বলা হচ্ছে দেখো, সংবিধান সংশোধনে রাজ্য আইন সভাগুলির তেমন কোনো ভূমিকা নেই। সংবিধান সংশোধনের কোনো প্রস্তাব রাজ্য আইনসভায় উত্থাপন করতে পারে না। বিশেষ কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিশেষ কিছু প্রস্তাব রাজ্য আইনসভাগুলির কাছে পাঠানো হলে রাজ্য আইনসভা এক্ষেত্রে সেই প্রস্তাবকে কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করতে পারে, কোনো পরিবর্তন করতে পারে না। তারপর হচ্ছে যুগ্ম তালিকা, যুগ্ম অধিবেশনের কোনো ব্যবস্থা নেই। সংবিধান সংশোধনী কোনো বিল নিয়ে পার্লামেন্টে দুই কক্ষের মধ্যে বিরোধ বাঁধলে তার নিষ্পত্তির জন্য যুগ্ম অধিবেশনের কোনো সংস্থান নেই। নমনীয়তা, পরের পয়েন্ট, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির মধ্যে তত্ত্বগতভাবে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সমন্বয় সাধন করা হলেও বাস্তবে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যথেষ্ট নমনীয়। ভারতে ক্ষমতাসীন দলের একছত্র প্রাধান্য প্রতিষ্ঠা থাকলে সংবিধানের যে কোনো বিষয় সহজে পরিবর্তন করা যায়। এবার মূল্যায়ন দেখো কি বলা হচ্ছে। মূল্যায়নে বলা হচ্ছে ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতির মধ্যে এই সব দুর্বলতা থাকার সত্ত্বেও এর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বিশেষ করে ভারতের মতো লিখিত ও জটিল সংবিধানে সংবিধান সংশোধন এর এই পদ্ধতি যথেষ্ট কার্যকারী। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল কিন্তু আমাদের রেডি করা আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। এই ধরনের কোয়ালিটিটা দেখো, এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, যেখানে তোমরা লিখলে ফুল মার্কস আশা করতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ উত্তর দেখে নাও।